বাংলাদেশ খুব শীঘ্রই আরেকটা গণঅভ্যুত্থানের মুখোমুখি হবে। জনগণ জানে কাদেরকে তারা পাশে পাবে, কারা 5 আগস্টের মতো ঘটনা ঘটলে আবার পালায় যাবে। যারাই চট্টগ্রামে ইলেকশন করতে আসে তারা সামহাও মারা যায়, যে আমার মরার কায়েস হইল কিনা, এ ধরনের একটা আলাপ এখানে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 24 টিভির বিশেষ আয়োজন রোড টু পার্লামেন্টে। আপনাদের সাথে আছি আমি নুরাফরিন পপি। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এনসিপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের হোসেন। আমরা সরাসরি তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। নির্বাচনী প্রচারণা কেমন যাচ্ছে? নির্বাচনী প্রচারণা খুবই চমৎকার, আমরা আমাদের মতো করে করছি। বিশেষ করে গণভোটের প্রচারণা চালাচ্ছি। এখন যেহেতু বিধিনিষেধ আছে, রাজনীতিতে একজন তরুণ হিসাবে অন্যান্য যারা রাজনীতিবিদ আছে তাদের সাথে আপনার অস্তিত্বটা কিভাবে টিকিয়ে রাখবেন? 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিটা আর এমন নাই যে জিরো সাম গেম। জিরো সাম গেম মানে হচ্ছে, ধরেন আমি কিছু অ্যাচিভ করলে আপনি টোটালি লস করবেন। যেমন ধরেন আমি যদি অফিসটা নিয়ে নিই, আপনার আর কিছু থাকলো না। বাংলাদেশের পলিটিক্সে এই যে ভ্যাকুয়ামটা, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা চেঞ্জ হয়েছে বলে আমরা মনে করি। আমি মনে করি যেহেতু গণঅভ্যুত্থানকালীন সময়ে বাংলাদেশের রেগুলার পলিটিক্যাল পার্টিগুলো যে সমস্ত জায়গায় ফেল করছে, ওই জায়গায় আমরা আমাদের নেতৃত্বে একটা স্বৈরাচারী দীর্ঘদিনের ক্ষমতাকে যখন আমরা হটাতে পেরেছি, ইন্ডিয়ায় যখন আমরা নির্বাসন করাইতে পেরেছি, ফলে আমরা নির্বাসন না চিরতর তাড়িত করতে যেহেতু আমরা পেরেছি, ফলে আমি এই জায়গায় বলবো যে ওই জায়গায় আমরা খুব বেশি কনফিডেন্ট। যেহেতু পুরনো ধারা রাজনীতির কাছে বাংলাদেশের জনগণ সাড়া দেয় নাই, বাংলাদেশের জনগণ সাড়া দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সামনে এসেছিল, যাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডটা সামনে ছিল, যাদের ফেসটা সবার কাছে অপরিচিত ছিল, কিন্তু তাদের উপর ভরসা রাখতে পেরেছিল। নাহিদ ইসলামের সেই যে চেহারা চাহনি ভরসা রাখতে পেরেছিল। তো ফলে আমি মনে করি এইটা যেহেতু আমরা করতে পেরেছি, 5 আগস্টের মতো 34শে জুলাইয়ের মতো কর্মকাণ্ড ব্যাপার যখন আমরা সক্ষম করতে পেরেছি, ইনশাআল্লাহ বাংলাদেশের পলিটিক্সে পরবর্তী রাজনীতিটা হবে জুলাই পরবর্তী রাজনীতি। যেমন ধরেন আপনি যদি খেয়াল করেন 1971 সাল পরবর্তী সময়ে বাংলাদেশের পলিটিক্সটা হয়েছে স্বাধীনতা পরবর্তী রাজনীতি। আমি মনে করি জুলাই ওই ধরনের একটা লাইফ ইভেন্ট। এটার পরে বাংলাদেশের রাজনীতিটা হবে ওই আঙ্গিকে, এর কোনো ধরনের ব্যত্যয় হবে না। তো ফলে আমাদের এই জিনিসটা এনশিওর করা লাগবে। বাংলাদেশের যারা পাওয়ার ডাইনামিক্সের লোক আছেন, ওনাদের এই ইস্যুসগুলো বুঝতে হবে। যদি তারা না বুঝেন, তাহলে সম্ভবত বাংলাদেশ খুব শীঘ্রই আরেকটা গণঅভ্যুত্থানের মুখোমুখি হবে। আর আসনের সাধারণ মানুষ যারা আছে তারা আপনাকে কেন ভোট দিবে? শুধু কি এনসিপির সেই দলকে কেন্দ্র করে, নাকি হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো ভালো দিক আছে? প্রথমত তারা আমাকে ভোট না দেওয়ার একটা কারণও নাই, কারণ আমার অন্যান্য সহযোগী পলিটিশিয়ান যারা নির্বাচন করতেছেন, এদের অনেকের ব্যাপারে অনেক অভিযোগ, চাঁদাবাজি, রাহাজানি, এটা ওইটা। আমি কারো ব্যাপারে স্পেসিফিক বলতে চাই না। কারো ব্যাপারে আছে ধর্মের রাজনীতি ইউজ করে পলিটিক্স করার, অনেক কিছু, অনেক ধরনের ব্যাপার আছে। আমার ব্যাপারে যেটা আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু গণঅভ্যুত্থানে আমরা সামনের সারিতে ছিলাম, আমরা যেহেতু এনসিপির মতো একটা সংগঠন করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম, এবং চট্টগ্রাম 8 সংসদীয় আসনে যেহেতু আমাদের বাস, এবং একই সাথে অত্র এলাকায় যে সংক্রান্ত ধরেন মানবিক দুর্যোগগুলো ঘটেছিল, আমরা মানুষের পাশে ছিলাম, এগুলো তো সব ডকুমেন্টেড। ঠিক আছে, তো ফলে জনগণের কাছে এগুলো স্পষ্ট। জনগণ জানে কাদেরকে তারা পাশে পাবে, কারা 5 আগস্টের মতো ঘটনা ঘটলে আবার পালায় যাবে। জনগণ জানে কাদের শেকড় বাংলাদেশের মাটিতে খুব বেশি প্রতীত। ফলে আমি মনে করি যারা গণঅভ্যুত্থানের মতো একটা সময়ে চট্টগ্রাম মাঠের জনগণ যেহেতু আমাদের পাশে ছিল, আমাদেরকে পানি দিয়ে, আমাদেরকে নাস্তা দিয়ে, ভাত খাওয়াইয়ে, আশ্রয় দিয়ে, ইভেন ফেসবুক শেয়ার দিয়ে আমাদের পাশে ছিল, তারা আমাদেরকে কোনোভাবে হতাশ করবেন না। তারা বাংলাদেশের জুলাই পরবর্তী পালসটা বুঝবেন এবং সঠিক সিদ্ধান্তটা নেবেন বলে আমরা মনে করি। আপনি 10 দলীয় জোট হিসেবে লড়ছেন, আপনার এই একক বার্তা তাদের কাছে কি আদৌ পৌঁছেছে? কাদের কাছে? 10 দলের কাছে না জনগণের কাছে? জনগণের কাছে। জনগণের কাছে তো আমরা চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের 10 দলীয় জোটের একটা লক্ষ্য আছে। আমরা একটা নির্বাচনী ঐক্য জোট করেছি। এই নির্বাচনী ঐক্য জোটের একটা লক্ষ্য আছে। বাংলাদেশে আপনি জানেন পার্লামেন্টারি পলিটিক্সে 2টা ভাগে ভাগ হয়ে পার্লামেন্টারি পলিটিক্সটা হয়। তো ফলে ওই জায়গায় আমরা তো যখন দেখতেছি বাংলাদেশের জুলাইয়ের বিপক্ষের শক্তি বলবো না, বাংলাদেশের সংস্কারের বিপক্ষের শক্তিরা, যারা ধরেন জুলাই পরবর্তী সময়ে যেটা মৌলিক পরিবর্তন আমরা করতে চেয়েছি, মৌলিক সংস্কার আমরা করতে চেয়েছি, এটাতে যারা বাধা দিয়েছে, বারবার নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা যখন দেখতে পাচ্ছি তাদের একটা আগ্রাসী রূপ, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান তারা চেঞ্জ করবে না, বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপতি যেনাকে একটা ফেসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছিল ওনাকে ওনারা চেঞ্জ করবেন না, এবং বাংলাদেশের যে কাঠামোগত সংস্কার এগুলো ওনারা করবেন না। ফলে ওই জায়গায় তো আমাদের একটা হতাশার জায়গা ছিল, এবং আমাদের অনেকগুলা পার্টির ভিতরে হতাশাটা ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, একটা সেকেন্ড রিপাবলিক চেয়েছিলাম, আমরা পাচ্ছি
পাচ্ছি একটা অ্যাজ ইউজুয়াল ওল্ড পলিটিশিয়ানদের একটা এলিট নেগোসিয়েশনের একটা জায়গা। ফলে ওই জায়গায় তো আমাদের এই হতাশার জায়গাগুলো থেকে আমরা একটা সম্ভাবনার দুয়ার খোলার জন্য জনগণের জন্য আমরা 10 দলীয় একটা জোট গঠন করেছি, এবং এই জোটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ধরেন জামাত ইসলামের একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল আছে, তারা এক ধরনের বাংলাদেশ চাই। আমাদের এক ধরনের অডিয়েন্স আছে যারা তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ চাই। আবার নাজাম ইসলামী পার্টি আছে, তারপরে হচ্ছে ধরেন এবি পার্টি আছে, আর অনেকগুলো পার্টি আমাদের ভিতর আছে। তো ফলে প্রত্যেকের যে চাওয়া, এই চাওয়ার একটা কমন চাওয়া হচ্ছে প্রো জুলাই হওয়া, জুলাইয়ের পক্ষে থাকা। এই জায়গাটা থেকে আমরা সবাই একমত, এবং আমরা মনে করি যেহেতু জুলাইয়ে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি রাস্তায় নেমে এসেছিল উইদাউট আওয়ামী লীগ, ফলে জনগণ এবার আমাদের জোটের যেটা লক্ষ্য সেটা ঠিকঠাকভাবে রিড করতে পারবে, এবং ভোটের মাঠে অথবা ভোটের বাক্সে যে ব্যালট বিপ্লবটা ঘটানোর, এটা ঘটাবে ইনশাল্লাহ। একদিকে জনগণ বলছে আপনাদের যে জোটটির কথা বলছেন আপনারা, সেই জোটটি শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে, এর বাইরে এর কোনো আদর্শিক কোনো কিছুই নেই। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা সিম্পলি একটা নির্বাচনের জোট। নির্বাচনের পরবর্তীতে আমরা আমাদের যে লক্ষ্য, আমাদের যেটা মানজিলা মকসুদ, এটা তো এক একজনের আলাদা। কেউ শরিয়া কায়েম করতে চাই, কেউ সংস্কার করতে চাই, কেউ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে চাই, যে যার মতো হয়তো আমরা চলতে পারি, কিন্তু আমরা আপাতত নির্বাচনটাকে লক্ষ্য রেখে একটা জোট আমরা গঠন করেছি। পরবর্তীতে আমরা আমাদের হয়তো ইন্ডিপেন্ডেন্ট লাইনে আমরা চলবো, অথবা পরবর্তীতে আমরা হয়তো অন্য লাইনে আমরা যাবো, অথবা যদি পরবর্তীতে মনে হয় আমরা অন্যভাবে একটা ফরমেশন আমরা কাজ করব। কিন্তু এটা একটা স্পেসিফিক নির্বাচনী জোট, যেটা বিএনপিও তার মতো করে নির্বাচনী জোট করেছে। আপনি জানেন গণসংহতি আন্দোলনের সাথে বিএনপি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছে, সাইফুল হক ভাইয়ের পার্টি একটা আছে, ওনাদের সাথে একটা ইয়াতে গেছে, তারপর আরেকটা পার্টির সাথে ওনারা গেছেন। এই যে যেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং নির্বাচন পর্যন্ত, যদিও বা লোকজন বলতেছে বিএনপি নাকি ইনুমেনন খুঁজতেছে, আমরা এটা জানি না, বাট আমাদের আমাদের নির্বাচনের জন্য এই ধরনের কোনো ইনুমেনন খোঁজার প্রবণতা নাই। আমরা একটা প্রো জুলাই পলিটিক্স করতে চাচ্ছি। মূলত হচ্ছে ৮ আসনের মূল সমস্যা কালুরঘাট সেতু। প্রতিবারই প্রকল্প হয় কিন্তু বাস্তবায়ন হয় না। আপনি যদি নির্বাচিত হয়ে আসেন, তাহলে আপনার এই কালুরঘাট সেতু নিয়ে আপনার বাস্তবায়নের ক্ষেত্রে একমাত্র সমস্যা আমি এটাতে এগ্রি করি না, বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অবভিয়াসলি। বাট ওই জায়গায় আপনারা আমাদের একটা কথা বলি, আমি এটা বারবার নানান জায়গায় বলার চেষ্টা করেছি, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের একটা উপজেলার জন্য অথবা 2টা উপজেলার জন্য এই ধরনের বড় একটা বাজেট মানে নর্মালি পাস করে না। আপনি যদি কালুরঘাট সেতুর হিস্ট্রি পড়েন, তাহলে দেখবেন হচ্ছে ব্রিটিশরা এটা নির্মাণ করেছিল বার্মা ফ্রন্টের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধটা পরিচালনা করার জন্য। ফলে তাদের ইম্পেরিয়াল একটা লক্ষ্য ছিল, উইশ ছিল, ওই জায়গা থেকে তাদের ওই লক্ষ্যের জায়গা থেকে তারা এই কাজটা করেছিল। তো দ্বিতীয়ত আমি যে কথাটা বলতে চাই, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কি করে না, এত টাকা পয়সা 2টা ধরেন হচ্ছে উপজেলার জন্য দিতে পারে না। এই জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে যেহেতু আমাদের একটা অ্যাক্সেস ছিল জুলাই পরবর্তী সময়ে, যেহেতু আমরা প্রফেসর ইউনুসকে আমরা এম্পাওয়ার করার চেষ্টা করেছিলাম ওই সময়, তো ফলে আমরা এই জিনিসটা প্রফেসর ইউনুস যেহেতু চিটাং, ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এভাবে যদি হয় পরবর্তী কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটাকে অ্যাড্রেস করবে না। ফলে যদি কালুরঘাট সেতু বাস্তবায়ন প্রক্রিয়া ইন্টারিম গভর্নমেন্ট না করে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষ থেকে এটা অ্যাড্রেস করা সম্ভব হবে না। এই জন্য আমরা এটা ওনাকে রিচ করি, ওনাকে এটা আমরা বোঝাতে সক্ষম হই। এবং আপনারা জানেন প্রফেসর ইউনুস চিটংয়ে যখন প্রথমবার আসেন ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পর, উনি এটার উদ্বোধন করেন, এবং ওই প্রোগ্রামে আমি নিজেও ছিলাম। তো ফলে আপনারা দেখতে পাচ্ছেন এতদিন যারা পলিটিক্যাল পার্টিগুলো, নানান লিডাররা নানান কথাবার্তা বলতেছে, ওনারা হয়তো এটা ভোটের মাঠে একটা নির্বাচনী ইশতেহার অথবা জনগণের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য একটা কথা বলতেছে, কিন্তু কাজ বলতে যেটা বোঝাই এটা আমরা করেছি বলে আমরা মনে করি। এবং আমরা এটার উদ্বোধন কার্য যখন সম্পাদন করতে পেরেছি, একনাক থেকে এটা পাশ করিয়ে খুব শীঘ্রই জনগণ যদি আমাদের উপর ভরসা রাখে, আমি মনে করি, আমি একটা ভিডিও বার্তাও দিয়েছিলাম, আমার টেনিওরের ভিতর, আমার যে 5 বছর টেনিওর থাকবে, এটার ভিতর আমি এটার পুরোপুরি কার্যক্রম ইনশাল্লাহ আমি সমাপ্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। চট্টগ্রাম ৮ আসনকে শিল্পায়ন এলাকা বলা হলো, এখানে বেকারত্ব অনেক বেশি, কর্মসংস্থানের একটা ঘাটতি আছে। এই ঘাটতিটা কিভাবে পূরণ করবে? আমরা তো অনেকগুলো প্ল্যান করেছি আসলে, আমি আপনাকে আমার ইশতেহারটাও দিব। প্রথমত হচ্ছে আমরা এনসিপি নাম দিয়ে আমরা একটা হচ্ছে স্টার্টআপ হাব করার প্ল্যান নিয়েছি। আমরা, আপনি জানেন পলিটিশিয়ান হিসেবে আমাদের কাছে তো যেহেতু সমাজের প্রায় সব সোসাইটির লোকজনের অ্যাক্সেস আছে, আমাদের কাছে অনেক লোকজন আসে টাকা পয়সা নিয়ে, যে আমাদের কাছে বুদ্ধি খুঁজে যে হচ্ছে কোথায় ইনভেস্ট করা যায়। আবার অনেক লোকজন আসে বুদ্ধি নিয়ে, তাদের কাছে টাকা পয়সা নেই। আমরা চিন্তা করেছি এই জিনিসটাকে আমরা কাজে রূপ দিব। আমরা একটা ইনস্টিটিউশন বিল্ড করব যেখানে ব্যবসায়ীরাও আসবে,
তারপর যারা কোনো কিছু এক্সিকিউট করতে চায় তারাও আসবে, উভয়ের মধ্যস্থতা আমরা করে দিব। চট্টগ্রাম আর্টকে আমি আমার ইশতেহারে ঘোষণা করেছি বাংলাদেশের কোনো কনস্টিটিউয়েন্সি যদি বেকারত্ব মুক্ত, বৈষম্য মুক্ত ঘোষিত হয় সেটা মানে চট্টগ্রাম আর্ট ঘোষিত হবে। আমরা এটার জন্য রিগুলাস প্ল্যান নিচ্ছি, আমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে এগুলো নিয়ে চিন্তা করতেছি। ইভেন এমনকি আমরা ধরেন চট্টগ্রাম মাঠের একটা অংশ বোয়ালখালীর কৃষকদের সাথে আমরা কথা বলেছি। কথা বলতে গিয়ে আমরা দেখেছি বোয়ালখালীর একটা কৃষক যখন ফসল ফলায়, এটা ভদ্রহাট বাজারে আসতে আসতে এটার দাম হয়ে যায় অন্যরকম। ধরেন 20 টাকা দিয়ে সে কোনো একটা কিছু বিক্রি করলো, এটা ভদ্রহাট বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা, তাহলে মাঝখানে 60 টাকা কিন্তু সে পাচ্ছে না। 60 টাকা কিন্তু আবার এখানে যে বিক্রি করতেছে সেও কিন্তু অত টাকা পাচ্ছে না, তাহলে মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী আছে। আমরা এই জিনিসটাকে ফাইন্ড আউট করেছি এবং আমরা ক্রেতা এবং বিক্রেতাদের ভিতর মাঝখানে যে গ্যাপ এটা কমাবো এবং মাঝখানে যে মধ্যস্বত্বভোগী আছে এটাকে অবশ্যই আমরা অ্যাড্রেস করে এরাডিকেট করার চেষ্টা করবো সর্বোচ্চ। এবং একই সাথে এখানে অনেকগুলো বোয়ালখালীর লোকজন মিডল ইস্টের দিকে থাকে, পৃথিবীর নানান দেশে থাকে, তারা রেমিটেন্স পাঠায় এবং রেমিটেন্স পাঠানোর পর এক পর্যায়ে বাংলাদেশে এসে তারা সর্বশান্ত হয়ে যায়। দেখা যায় খুব একটা বেশি কোনো কিছু করার সুযোগ থাকে না, শেষ বয়স হয় এবং হচ্ছে যেহেতু ওনারা এক প্রকার কামলায় ওখানে কাটেন, ফলে হচ্ছে খুব একটা শারীরিক সক্ষমতা থাকে না এবং এখানে খুবই মানবেতর জীবনযাপন করতে হয়। ওনাদের জন্য আমরা একটা সিস্টেম ডেভেলপ করতেছি যাতে ওনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে কোন ব্যবসাটা করলে সবচাইতে বেটার হবে, কোথায় ইনভেস্টমেন্ট করলে সবচাইতে ভালো জায়গায় ওনারা যাইতে পারবে, এই ইস্যুসগুলো আমরা অ্যাড্রেস করব। চট্টগ্রাম মাঠের সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে প্রত্যেক জনগোষ্ঠীকে আমরা অ্যাড্রেস করে চট্টগ্রাম মাঠকে বাংলাদেশের একটা অন্যতম চমৎকার কনস্টিটিউয়েন্সি হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যদি দেখা যায় নির্বাচনে আপনি হেরে গেলেন, তাহলে কি এভাবে এলাকাবাসীর পাশে থাকবেন? খারাপ তো প্রশ্ন আসে না, মানে প্রথমত তো মানে এক, দ্বিতীয়ত হচ্ছে ধরেন যদি হেরে গেলাম এই ধরনের ঘটনা ঘটে, তাইলে তো আমাদের আসলে জুলাইয়ের যে অংশগ্রহণের ব্যাপার আছে ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আর কি। প্রথমত যে আমরা যদি এই ধরনের কোনো কিছুর মানে শিকার হই, বাংলাদেশে অনেকে দেখবেন হচ্ছে মোশনের পলিটিক্স করে, যে মোশন নিয়ে পলিটিক্স করতে আসছে, হেরে গেছে, আবার দেখা যায় হচ্ছে ভিন্ন পার্টিতে জয়েন করে ফেলা, আবার অথবা হচ্ছে বিদেশ চলে যায় পড়াশোনা করতে, অথবা হচ্ছে অন্য কিছুতে এনগেজ হয়ে যায়। আমাদের ভিতরে প্রবণতা নাই, আমরা কমিটেড পলিটিশিয়ান এবং আমরা পলিটিক্সে আসছি দেশটাকে সংস্কার করার পর্যন্ত। যতদিন না দেশ সংস্কার হচ্ছে ততদিন আমরা আছি। আচ্ছা, রাজনীতি মানেই রাজার নীতি, এই ধরনের একটা তথ্য কিন্তু সবসময় সবাই দেয় যে যতক্ষণ আমি রাজার ভান্ডারে বসে আছি, আমি যতক্ষণ পর্যন্ত রাজার ভান্ডারে পৌঁছাতে পারছি না ততক্ষণ পর্যন্ত মানুষের কাছাকাছি। এরপরে হচ্ছে দেখা যায় মানুষের ভিন্ন রূপ। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? রাজনীতি মানে কখনোই রাজার নীতি না। রাজার নীতি যখন ছিল ওই জায়গা থেকে রাজনীতির বর্তমান যে কনোটেশন, বর্তমান যে অর্থ, এগুলো অনেক চেঞ্জ হয়েছে। কারণ এই মুহূর্তে কেউ নিজেরা রাজা মনে করলে আমরা তারা রাজা হিসেবে স্বীকৃতি দিই না। আমরা বলি যে ওকে, ইফ ইউ হ্যাভ টু বি কিং দেন তোমার হচ্ছে সমর্থন লাগবে, যে তোমার উপর কার মানে কাকে ভোট দিচ্ছে এটা আমাদের দেখাইতে হবে। তো ফলে আমরা কোনো রাজার নীতিতে বর্তমানে নাই, যেহেতু একটা ভোটিং সিস্টেম আমরা ডেভেলপ করতে পারছি। কিন্তু একটা তো অবশ্যই ব্যাপার আছে যে আপনি যদি বংশীয় সন্তান না হন, আপনি যদি ওয়েল এডুকেটেড না হন, আপনি যদি ধরেন ওয়েল প্রেজেন্টেবল না হন, দেন হচ্ছে আপনার মানে এটা খুব বাজেভাবে ট্রিট করার একটা ব্যাপার থাকে। ওই জায়গায় তো আমাদের বলাটা, আমরা বারবার বলতে চেয়েছি সংস্কারের কথা। সংস্কার মানে কিন্তু এগুলোর সংস্কার মানে কি শুধুমাত্র এটা না যে প্রধানমন্ত্রী 2 বার ক্ষমতায় থাকবে, সংস্কার মানে শুধুমাত্র এটা না যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল হবে, সংস্কার মানে শুধু এটা না, মানে নানান যে কথাগুলো আমরা বলতেছি, গণভোট যেগুলোর উপর হবে, জুলাই সনদ যেগুলোর উপর ভিত্তি করে হয়েছে। সংস্কার মানে এটাও যে হচ্ছে মানে ধরেন বাংলাদেশের মানুষের যে চাওয়া, ওই চাওয়াগুলোকে আমরা ফুলফিল করবো। অতীতে এই আসনে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা এই এলাকার উন্নয়নে কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ বলে আপনি মনে করেন? প্রথমত এই অঞ্চলের আমি যখনই কনস্টিটিউয়েন্সি নিয়ে একটু ঘোরাঘুরি শুরু করলাম তখন একটা জোক সবাই বলে, সেটা হচ্ছে যারা চট্টগ্রামে ইলেকশন করতে আসে তারা সামহাও মারা যায়, যে আমার মরার কায়েস হইলো কিনা, এ ধরনের একটা আলাপ এখানে দেয়। কারণ হচ্ছে আপনি বিগত সময়ের যদি দেখেন তাহলে দেখবেন হচ্ছে এখানে রেগুলার এমপি হয়েছে, মারা গেছে, ধরনের ঘটনা ঘটছে এবং মধ্যবর্তী সময়ে আরেকটা ইলেকশন করার একটা ব্যাপার বারবার করতে হয়েছিল আর কি। তো ওই জায়গায় আমি আসলে ব্লেম দিব না, আমাদের যারা ওল্ড জেনারেশনের আছেন ওনারা হয়তো চেষ্টা করছেন এবং একই সাথে ওনারা সফল হয়েছেন, ওনারা বিফল হয়েছেন। তবে আমি যেইটারে পলিটিক্স মনে করি, আমি যেটা এমপিদের কাজ মনে করি, ল মেকিং এর জায়গায় ওনারা আমি মনে করি না কন্ট্রিবিউশনাল কিছু দিতে পারছেন। কারণ একটা এমপির স্পেসিফিক ডিউটি আছে, ওই ডিউটি দিয়ে আমি তারা জাজ করবো, ঠিক আছে? যেমন ধরেন একজন সাংবাদিক, আমি আপনারা জাজ করবো না যে আপনি হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ, আমি আপনারা জাজ করবো হচ্ছে আপনার সাংবাদিকতাটা আপনি কিভাবে করেন। ফলে একজন ল মেকার হিসেবে আমি মনে করি না এদিকে খুব সফল ল মেকার আছেন, কারণ মানে এটা আমার জানা বুঝার বলে হইতে পারে, কিন্তু আমি চমৎকার অর্থে কোনো ল মেকারের দিকে দেখি নাই।
আপনি কি নিজেকে একজন জনসেবক হিসেবে দেখতে চান, নাকি হচ্ছে একজন রাজনীতিবিদ হিসেবে, প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসেবে দেখতে চান? আমি রাজনীতিবিদ ইকুয়াল টু জনসেবক, এই জিনিসটা এস্টাবলিশ করতে চাই। বাংলাদেশের পলিটিশিয়ানরা এবং জনসেবক যারা, তারা যে আলাদা সত্তা, এটাকে বাংলাদেশে আমাদেরকে বল প্রমাণিত করতে হবে। আমরা যতদিন না পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সকে বা রাজনীতি ইকুয়াল টু জনসেবা এটাতে কনভার্ট করতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের উপর নানান ধরনের লোকজন জুড়ে বসার একটা প্রবণতা থাকবে। আপনি দেখবেন বর্তমান বিএনপি সরকার, আমরা তো খালেদা জিয়ার অনেকগুলো সুনাম করি, একই সাথে তো অনেকগুলো ইস্যুজও বিএনপি সরকারের আছে। আপনি দেখবেন 1900 যখন স্বৈরাচারের পতন হইল, বিএনপির উপর একটা গুরু দায়িত্ব ছিল বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করা। 3 দলীয় একটা রূপরেখাও তখন হয়েছিল। এরশাদ পতনের পর আমরা দেখেছিলাম বিএনপি গুলোর আশপাশ দিয়েও যায় নাই। পরবর্তীতে আমরা দেখেছিলাম বিএনপি মাগুরা উপনির্বাচনের মতো কাজ করে 3 মাসের জন্য নিজের মতো করে হাসিনার স্টাইলে টিকে থাকতে চেয়েছিল। এবং আমরা এও দেখেছিলাম সংবিধানের সংস্কার করে বিচারপতিদের বয়স বাড়ানোর মতো ব্যাপারও তারা করেছিল। বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বিএনপি এটা করেছিল। তো ফলে ওই জায়গা থেকে আমার বলার জায়গাটা হচ্ছে, এই যে ইস্যুসগুলো সামনে আসতেছে, এই ইস্যুসগুলোর যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, এবং আমরা যদি ক্ষমতা বুঝি, ক্ষমতা মানে যদি জনসেবাটা না বুঝি, বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ইত্যাদি এগুলো যদি না বুঝি, তাইলে আবার আমরা এন্ডলেস যে হচ্ছে একটা নিরাশার ব্যাপার, ওইখানে আমরা ঢুকে যাব। আমি মনে করি না বাংলাদেশের জনগণের ওই লাক্সারি এখন আছে, কারণ পৃথিবী এখন যে জায়গায় চলে গিয়েছে, আমরা যদি শুধুমাত্র একটা ক্ষমতার পালা বদলকে কোনো ধরনের সন্ত্রাস মুক্ত রাখতে না পারি, ক্ষমতার পালা বদলকে যদি আমরা নন ভায়োলেন্ট রাখতে না পারি, তাইলে আসলে আমরা সিভিলাইজ দুনিয়ার আসলে সি হিসেবে গড়ে উঠতে পারবো না। তো ওই জায়গায় আমার কথাটা হচ্ছে, পলিটিশিয়ান ইকুয়াল টু জনসেবক, এইভাবে যদি আমরা গড়তে না পারি, এভাবে যদি আমরা এস্টাবলিশ করতে না পারি, আমার মনে হয় আমাদের উপর আবার একটা গণ অভ্যুত্থান নেমে আসবে। আমরা আবার গণ অভ্যুত্থানে আমাদের শরীক হইতে হবে। যতদিন না পর্যন্ত এই জিনিসটা হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের লাগাতার গণ অভ্যুত্থান চলবে, ইন্তিফাদা চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম 8 আসনের এনসিপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের হোসেনের সাথে। আমরা আশা করছি তিনি আপনাদের এলাকাবাসীর যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাগুলো পূরণ করবে। ইতিমধ্যে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এলাকাবাসীর যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসন করার জন্য। আমরা আশাবাদী যে তিনি যখন এমপি হয়ে আসবেন, আপনাদের সকল প্রত্যাশা পূরণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।